হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্টোরি ভিডিও শেয়ার করতে এলাম। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ স্টোরি ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটুকু স্কিপ করলে কিন্তু চলবে না, তাহলে দেখতে থাকো। বন্ধুর বিয়েতে এসে নিজের স্ত্রীকে কনের সাজে দেখে আমি চমকে উঠলাম। কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। 4 বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীকে হঠাৎ এভাবে দেখব আমি কখনোই ভাবতে পারিনি। আমার স্ত্রীর বিয়ে হচ্ছে, তাও কিনা আমার বন্ধুর সাথে। আমি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। এটা আদৌ সত্যি নাকি আমার চোখের ভুল? আমি ভালোভাবে চোখ মুছে নিলাম। না, এটা তো আমার চোখের ভুল না, এটা তো আমার স্ত্রী তৃষা। তৃষাকে এখানে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। এক দৌড়ে চলে গেলাম তৃষার কাছে আর তৃষাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। তৃষা, তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোমার কোনো খোঁজ পাইনি। এতদিন তুমি কোথায় ছিলে? কে আপনি? আমাকে তৃষা বলে ডাকছেন? আমি তো তৃষা না, আমি নৌরিন। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। না, তুমি আমার তৃষা। তোমাকে আমি পাগলের মতো হন্যে হয়ে খুঁজেছি। আমার বিশ্বাস ছিল একদিন তোমাকে আমি ঠিক ফিরে পাবই। দেখো, আজ তোমাকে আমি সত্যি সত্যি পেয়ে গেলাম। আরে আজব তো! আমাকে ছাড়ুন তো, আপনি কখন থেকে পাগলের মতো যা তা বলে যাচ্ছেন? এই কথা বলে তৃষা একটা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দেয়। ইতিমধ্যে এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে আছে অবাক চোখে। আমার বন্ধু মিরাজ আমার কাছে এসে আমাকে একটা সাইডে নিয়ে যায়। কি রে, কি শুরু করলি তুই? আর তুই এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দোস্ত, ও তৃষা। তৃষা? তৃষা মানে কি? ওর নাম তো নৌরিন, আর ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক। আমরা একই সাথে পড়াশোনা করেছি। তুই পাগলের মতো কী সব বলছিস নিহান? তোকে তো নৌরিনের ব্যাপারে সব কথাই বলেছি। মিরাজ, আমার কথা বিশ্বাস কর। ও তৃষা, আমার স্ত্রী তৃষা। এবার আমি আবার চলে গেলাম তৃষার কাছে। তৃষা, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নিহান, তোমার ভালোবাসার নিহান। আমি জানি তুমি আমার ওপরে রাগ করে আছো, সেই জন্যই এমন করছো, তাই না? দেখো, আমি কান ধরছি, আর কখনো তোমাকে আমি কষ্ট দেব না। প্লিজ, তুমি আমার সাথে এমন করো না তৃষা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তৃষার বাবা এগিয়ে আসে আমার দিকে। এই ছেলে, কি সমস্যা তোমার? কি চাও এখানে তুমি? কখন থেকে দেখছি পাগলের মতো কী সব বলছো তুমি। তুমি কে? আমি কিছু বলতে যাব এমন সময় আমার বন্ধু মিরাজ এসে আমাকে থামিয়ে দিয়ে বলল, সরি আঙ্কেল, ও আমার বন্ধু, আমি দেখছি ব্যাপারটা। কেমন মানুষ নিয়ে আসলে? সরি আঙ্কেল। এই কথা বলে মিরাজ আমাকে জোর করে একটা রুমে নিয়ে গেল, আর সেই রুমের দরজা বন্ধ করে দিয়ে আমাকে বলল, নিহান, তুই কি এখানে আমার বিয়ে ভেঙে দিতে এসেছিস? কি শুরু করলি বলতে পারিস? তোর জন্য এখানে আমাদের সবার মান সম্মান মাটিতে মিশে যাচ্ছে। আরে তুই বুঝতে পারছিস না, তৃষা আমার উপর অভিমান করে আছে, সেই জন্য ও আমার সাথে এমন করছে। তৃষা আমাকে খুব ভালোবাসে। তুই একটু তৃষাকে বুঝিয়ে বল না প্লিজ। ওকে ছাড়া আমি মরেই যাব। তুই এই রুমের ভিতরেই থাক, এখান থেকে বের হবি না, আমি না বলা অবধি। আমি গিয়ে কথা বলে আসছি। এই কথা বলে রুম থেকে বেরিয়ে যায় মিরাজ। রুম থেকে বের হয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। এবার মিরাজ সোজা তার হবু শ্বশুরের কাছে চলে গেল। আঙ্কেল, আমার বন্ধু যেসব বলছে এটা কি আসলে সত্যি? আরে এটা সত্যি হবে কি করে? তোমার ওই বন্ধুটার মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। আমি আমার বন্ধুকে চিনি খুব ভালো করে। আচ্ছা, আমি কি একটু নৌরিনের সাথে কথা বলতে পারি? অবশ্যই পারো। মিরাজ এবার তৃষার কাছে চলে গেল। তৃষা খাটের ওপরে চুপটি করে বসে আছে। মিরাজ গিয়ে তৃষার পাশে বসে। নৌরিন, তোমার সাথে আমার কিছু কথা ছিল, আর তুমি সব সত্যি বলবে। কি জানতে চাও? আমার বন্ধু নিহান যা বলছে তা কি আসলে সত্যি? আমি তো ওনাকে আজ প্রথম দেখছি, ওনার মনে হয় কোথাও সমস্যা আছে। আমিও কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে নিহান এমন আচরণ করছে কেন। আচ্ছা, আমি দেখছি। এই কথা বলে মিরাজ আর নিহানের কাছে চলে আসে। নিহান, তোর কি হয়েছে বলতো? তুই এমন পাগলামি কেন করছিস? তোর কাছে এসব পাগলামি মনে হচ্ছে? দেখ ভাই, ওই আমার তৃষা, আর তৃষাকে আমি 4 বছর আগেই হারিয়ে ফেলেছি। তৃষা রাগ করে আমার থেকে দূরে চলে গেছে।
এটা তো নওরিন, তিশা না, ওই আমার তিশা। আচ্ছা, তোর কাছে কোনো প্রমাণ আছে যে নওরিন যে তিশা? হ্যাঁ আছে, আমাকে একটু সময় দে, আমি বাসায় গিয়ে সব প্রমাণ নিয়ে আসছি। এই কথা বলে নিহান বের হয়ে চলে গেল। মিরাজ নিহানের দিকে তাকিয়েই রইল। এই দিকে বিয়ের সব কাজ শুরু হতে লাগলো। কিছুক্ষণ পার হয়ে গেল। মিরাজ নিহানের অপেক্ষায় এখনও বসে আছে, কিন্তু নিহানের কোনো খোঁজ নেই। কাজী সাহেব চলে এসছে। মিরাজের শ্বশুর হেলাল সাহেব মিরাজের খোঁজ করতে করতে সেই রুমে চলে আসে। সেখানে মিরাজ আগে থেকে এসেই অপেক্ষা করছে নিহানের। বাবা, তুমি এখানে? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম, কাজী সাহেব অপেক্ষা করছে তোমার জন্য। আঙ্কেল, আর একটু অপেক্ষা করুন, নিহান প্রমাণ আনতে গেছে। কিসের প্রমাণ? ও বলছে নওরিনী নাকি তিশা তার। আরে, তোমার বন্ধুর মাথায় সমস্যা আছে, দেখো এসব বলে পালিয়ে গেছে। তুমি আসো তো। এই কথা বলে হেলাল সাহেব মিরাজের হাত ধরে কাজী সাহেবের কাছে নিয়ে যায় আর তাকে বসিয়ে দেয় নওরিনের সাথে। অন্যদিকে নিহান খুব তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছে। রাস্তায় কোনো গাড়ি না থাকায় পায়ে হেঁটেই রওনা দিল। নিহানের চোখ বারবার ভেসে উঠছে তিশার মুখ। এইদিকে কাজী সাহেব বিয়ে সব কিছু রেডি করে ফেললো। তখন মিরাজ কাজী সাহেবকে বলল, কাজী সাহেব আর একটু অপেক্ষা করুন, আমার বন্ধুকে আসতে দিন, ও আসলে বিয়ের কাজ শুরু করব, প্লিজ। আর কতক্ষণ অপেক্ষা করব? অনেকক্ষণ তো হয়ে গেল, প্লিজ আর একটু অপেক্ষা করুন। অন্যদিকে নিহান অন্যমনস্ক হয়ে হাঁটা শুরু করে। দূর থেকে একটা ট্রাক খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। নিহান হাঁটতে হাঁটতে কখন সে রাস্তার মাঝখানে চলে গেল সে খেয়ালই করেনি। ট্রাক খুব দ্রুত গতিতে ছুটে আসছে। ড্রাইভার কয়েকবার হর্ন বাজিয়ে কিন্তু হর্নের তীব্র শব্দও শুনতে পাচ্ছে না। ট্রাকের দূরত্ব নিহানের থেকে তেমন একটা দূরে না। ড্রাইভার গাড়ি ব্রেক করার চেষ্টা করে, কিন্তু নিহান ট্রাকের খুব কাছে থাকায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে নিহান রাস্তার একপাশে গিয়ে পড়ে যায়। তার শরীর থেকে রক্ত বের হতে শুরু হয়। নিহান এবার চোখ খুলে তাকিয়ে দেখে যে চোখের সামনে সব ঝাপসা, শরীরে কোনো শক্তি পাচ্ছে না। এইদিকে কাজী সাহেব আর ধরে, এইভাবে আমার সময় নষ্ট করতে পারেন না আপনারা, আপনার সময়ের মূল্য আছে। এবার মিরাজ পকেট থেকে ফোন বের করে নিহানের নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন বেজেই যাচ্ছে। নিহান কোনো রিসিভই করছে না। একে একে কয়েকবার কল দেয়, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে এবার মিরাজ বিয়ে শুরু করতে বলে। বিয়ের কাজ শুরু হয়ে গেলে নওরিনকে এনে মিরাজের পাশে বসালো। নওরিনকে মিরাজের সামনে নিয়ে আসতে মিরাজ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নওরিনের দিকে, কারণ নওরিন অসাধারণ সুন্দর লাগছে আজকে, খুব সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে। কাজী সাহেব বলল, কাজী সাহেব সব কিছু রেডি করে মিরাজকে কবুল বলতে বলল। কবুল বলার ঠিক আগ মুহূর্তে ফোন বেজে উঠল মিরাজে। সে ফোনের দিকে তাকিয়ে দেখে নিহারের নাম্বার থেকে ফোন এসছে। মিরাজ কবুল না বলে আগে ফোন রিসিভ করে। হ্যালো, কিরে, তোকে আমি কখন থেকে ফোন দিচ্ছি, রিসিভ করিসনি কেন? মিরাজ কণ্ঠটা শুনে বুঝতে পারে এটা মিরাজ না, এটা অন্য কারো ভয়েস। ওয়ালাইকুম সালাম, কে আপনি? আর নিহানের ফোন আপনার কাছে কেন? আসলে এই ফোন যার, তিনি এখন হাসপাতালে আছে। হাসপাতালে মানে কি? কি হয়েছে নিহানের? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিয়ে আসছি। কল লিস্টে আপনার নাম্বার দেখলাম, তাই কল দিলাম। নিহান এখন কোথায় আছে? এবার ছেলেটা হাসপাতালের ঠিকানা দিয়ে ফোন কেটে দেয়। ফোন কেটে দিয়ে বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে যায় মিরাজ। মিরাজকে দাঁড়িয়ে দেখতে তার হবু শ্বশুর বলল, কি হয়েছে তোমার, দাঁড়িয়ে গেলে কেন? নিহানের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও নাকি হাসপাতালে ভর্তি আছে, আমার এক্ষুনি যেতে হবে। কি বলছো তুমি এসব? তুমি এখন বিয়ে ছেড়ে চলে যাবে নাকি? সরি আঙ্কেল, আমার বন্ধু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমি এখানে বিয়ে করব? এটা পসিবল না। আমাকে এক্ষুনি ওর পাশে থাকতে হবে, কারণ ওর আপন বলতে আমি ছাড়া আর কেউ নেই। মানে ওর পরিবারের কেউ নাই নাকি? না, এখন এত কথা বলার সময় নেই, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। বিয়ের কাজটা শেষ করে যাও, নাহলে আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে। মানুষ আমাদের আজে বাজে কথা বলবে। দেখুন, এত সময় আমার কাছে নেই, সরি, ক্ষমা করবেন। এই কথা বলে মিরাজ নওরিনকে সরি বলে বের হতে যাবে, এমন সময় নওরিন মিরাজকে দাঁড়াতে বললে মিরাজের সাথে সাথে দাঁড়িয়ে যায়। প্লিজ নওরিন, তুমিও তোমার বাবার মতো বলবে না, দেখো ওর আমি ছাড়া কেউ নেই,
আমি তোমাকে আটকানোর জন্য দাঁড় করিনি, আমিও তোমার সাথে যাব। নওরিনের কথা শুনে মিরাজ অনেক খুশি হয়ে যায়। মিরাজ নওরিনকে নিয়ে বের হতে যাবে, তখনই হেলাল সাহেব বলে সেও যাবে। এবার সবাই তাড়াতাড়ি হাসপাতালের দিকে চলে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে সবাই হাসপাতালে পৌঁছেও যায়। হাসপাতালের ভেতরে গিয়ে নিহানের খোঁজ নিয়ে নিহানের কেবিনে চলে যায়। নিহানের কেবিনে গিয়ে দেখে নিহানের পুরো শরীরে ব্যান্ডেজ করা। ডাক্তার এসে জিজ্ঞেস করে এই রোগীর বাড়ির লোক আসছে কিনা। মিরাজ ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার, ওর এখন কি অবস্থা? আমি ওর বন্ধু। ও আচ্ছা, তা ওনার মা বাবা কোথায়? ওর মা বাবা কেউ বেঁচে নেই। আচ্ছা, যাই হোক, রোগীর অবস্থা তেমন একটা ভালো না। ওনার চিকিৎসা এই হাসপাতালে করা সম্ভব না, আপনি ওনাকে অন্য হাসপাতালে নিয়ে যান। আমি আপাতত রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ করে দিয়েছি। আমি একটা হাসপাতালের ঠিকানা লিখে দিচ্ছি, ওনাকে দ্রুত সেখানে নিয়ে যান। ওকে ডাক্তার। এবার ডাক্তারের দেওয়া ঠিকানা অনুযায়ী নিহানকে নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে নিহানের অবস্থা ধীরে ধীরে ক্রিটিক্যাল হতে থাকে। নিহান মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না, ভালোভাবে তাকাতেও পারছে না, সে শুধু চোখ দিয়ে পানি পড়ছে। মিরাজ নিহানের হাত ধরে বলে চিন্তা করিস না, কিছু হবে না তোর, আমি আছি তোর সাথে। মিরাজের সাথে নওরিন আর তার বাবাও আছে। কিছুক্ষণের মধ্যে তারা হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালের সামনে যেতেই ডাক্তার ডাক্তার বলে ডাকতে থাকে মিরাজ। মিরাজের শব্দ শুনে কয়েকজন ডাক্তার চলে আসে আর নিহানকে তাড়াতাড়ি করে নিয়ে যায় অপারেশন রুমে। নিহানকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে একজন ডাক্তার বেরিয়ে আসে। ওনার শরীরের অনেকটা জায়গা কাটা গিয়েছে আর ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে। এখন আমাদের ইমিডিয়েটলি রক্তের প্রয়োজন, আমাদের স্টক শেষ হয়ে গেছে। রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। হুট করে নওরিন বলে উঠল, ডাক্তার আমারও এ পজিটিভ, আমি রক্ত দেব। কথাটা শুনে মিরাজ অনেক বেশি খুশি হয়ে গেল। এবার নওরিনের রক্ত দিতে চলে গেল। রক্ত দেওয়া শেষ করে নওরিন বাইরে চলে আসে আর নিহানকে অপারেশন শুরু করে দেয়। সবাই বাহিরে অপেক্ষা করতে থাকে। হঠাৎ করে মিরাজ বলে ওঠে, আমার জন্য এসব হয়েছে। আমি যদি তখন বিশ্বাস করতাম তাহলে আজ আমার ভাইয়ের মতো বন্ধুকে এত কষ্ট করতে হতো না। দেখো বাবা, এতে তোমার কোনো দোষ নেই। মিরাজ মাথা নিচু করে অঝরে কান্না করতে থাকে। নওরিন মিরাজের কাছে এসে বলল, আচ্ছা মিরাজ, ওনার সাথে তোমার কতদিনের পরিচয়? 2 বছরের চলছে। মাত্র 2 বছর? তাহলে তুমি ওনার স্ত্রীকে দেখোনি? না, কিন্তু ও আমাকে বলেছে ও স্ত্রী নাকি তাকে ছেড়ে চলে গেছে অভিমান করে, আর ফিরে আসেনি। তোমার সাথে পরিচয় হলো কি করে? সে অনেক কথা। আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা ওরই জন্য আর ওর পরিবারের জন্য। বুঝলাম না। ওকে আমি বুঝিয়ে বলছি, তাহলে শোনো। ফ্ল্যাশব্যাক। সেদিন আমি আমার এক ফ্রেন্ডের বাড়ি থেকে বাসায় ফিরছিলাম। রাত তখন প্রায় 12টা বাজে। রাস্তায় কোনো গাড়ি নেই। হঠাৎ করে একটা গাড়ি আসতে দেখে আমি হাত দিয়ে ইশারা করতেই গাড়ি এসে আমার সামনে থেকে যায়। আর তখন গাড়ির ভিতরে ছিল নিহান ও তার মা বাবা। নিহানের আব্বু গাড়ি ড্রাইভিং করছিল। উনি আমাকে বলল, কে তুমি বাবা? আঙ্কেল, আমাকে একটু সামনে নামিয়ে দেবেন প্লিজ? আসলে অনেক রাত হয়ে গেছে, কোনো গাড়িও পাচ্ছি না আমি, যদি একটু লিফট দিতেন উপকার হতো। ওকে, কোনো সমস্যা নাই, তুমি গাড়িতে আসো। আমি গাড়িতে উঠে খেয়াল করলাম নিহান চুপচাপ গাড়ির ভিতরে বসে আছে। ও একটিবার আমার দিকে তাকায়নি। আমি হাত বাড়িয়ে হাই বললাম, ও হাত মিলিয়ে আবার চুপচাপ হয়ে গেল। আমি আর কিছুই বললাম না। হঠাৎ করে গাড়িটা মাঝপথে থেমে যায়। সামনে তাকিয়ে দেখি নিহাল আর তার কয়েকজন বন্ধু দাঁড়িয়ে আছে। নিহালের সাথে আমার আগে থেকে অনেক ঝামেলা চলছে। আমি সবাইকে গাড়িতে বসতে বলে আমি নেমে গেলাম। নিহাল, কি সমস্যা তোর? গাড়ি দাঁড় করালি কেন? তোর জন্য অপেক্ষা করছিলাম। শুনলাম তুই নাকি তোর পরিবার নিয়ে আসছিস, তাই তোদের খাতির করার জন্য দাঁড়িয়ে আছি আর কি। দেখ, এত রাতে ঝামেলা করবি না, আর ওরা আমার পরিবার না, আর তোর সাথে আমি এত কথা বলতেও চাই না। আমাদের যেতে দে। কেন রে? না দিলে কি করবি তুই? দেখবি কি করি আমি। এই কথা বলতেই কয়েকজন এসে মিরাজকে ধরে ফেলে। এটা দেখে নিহান গাড়ি থেকে নেমে আসে। কি সমস্যা আপনাদের? আপনারা এমন করছেন কেন? ওনাকে ছাড়ুন।
এই কথা বলে নিহান মিরাজকে ছাড়ানোর চেষ্টা করে। তখনই নিহানের গায়ে হাত তুলে নিহান রেগে গিয়ে নেহালকে মারতে শুরু করে। এবার ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। নেহালের হাতে বন্দুক ছিল। নেহাল কি করতে না পেরে গাড়ির দিকে গুলি করতে শুরু করে, আর গ্লাস ফুটো হয়ে সেই গুলি লাগে নিহানের মা বাবার বুকে। এটা দেখে নিহালও পালিয়ে যায় তার পোলাপানদের নিয়ে। নিহানের মা বাবা মৃত্যুর সময় নিহানকে আমার হাতে তুলে দেয়, আর আমরা দুজনের ওই শহর ছেড়ে চলে আসি, কারণ নিহান অনেকবার ওদের সাথে গ্যাঞ্জাম করেছে। আমি আর কাউকে হারাতে চাইনি বলে এই শহরে চলে এলাম। ছেলেটার আপন বলতে আমি ছাড়া আর কেউ নেই। এবার বাস্তবে ফিরে আসি, এসব বলেছে আর অঝরে কান্না করছে মিরাজের কথা শুনে সবার খুব খারাপ লেগে যায়। এবার অপারেশন শেষ করে ডাক্তার বেরিয়ে চলে আসে। ডাক্তারকে দেখে সবাই এগিয়ে যায়। ডাক্তারের মুখ দেখে কেমন যেন লাগছে। মিরাজ ডাক্তারকে বলল, ডাক্তার, আমার বন্ধু ঠিক আছে তো? ডাক্তার নিশ্চুপ। ডাক্তারকে নিশ্চুপ দেখে ঘাবড়ে যায় মিরাজের মনের ভিতরে ভয় চলে আসে। মিরাজ আবার ডাক্তারকে বলল, কি হলো ডাক্তার, আপনি এভাবে চুপ হয়ে আছেন কেন? কিছু তো একটা বলুন। দেখুন 24 ঘন্টা না গেলে কিছুই বলতে পারছি না, কারণ ওনার এখনও জ্ঞান ফিরে আসেনি। দোয়া করুন 24 ঘন্টার মধ্যে জানে ওনার জ্ঞান ফিরে আসলে তাহলেই ভালো। ডাক্তার, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? ওনাকে কেবিনে নেওয়া হবে, তারপর দেখা করতে পারবেন, তবে কোনো কথা বলবেন না। এই কথা বলে ডাক্তার চলে গেল। কিছুক্ষণের মধ্যে নিহানকে কেবিনে নেওয়া হলো। মিরাজ বিহানের কেবিনে গিয়ে দেখে নিহান জ্ঞানহীনভাবে পড়ে আছে। মিরাজ বের হয়ে আসতে তিশা আর তার বাবা মিরাজের দিকে এগিয়ে আসে। কি অবস্থা ছেলেটার, এখনও জ্ঞান ফিরে আসেনি। ডাক্তার তো বলল জ্ঞান না ফিরলে কিছুই বলতে পারবে না। আঙ্কেল, রাত তো অনেক হয়ে যাচ্ছে, আপনারা বাসায় চলে যান। ঠিক আছে, কিন্তু তুমি? হ্যাঁ, আমি এখানেই থাকবো, আমার কোনো সমস্যা হবে না। কিছুক্ষণ পর দুজনে চলে যায়। মিরাজ নিহানের কেবিনে বসে থাকে আর অপেক্ষা করে কখন নিহানের জ্ঞান ফিরে আসে। দেখতে দেখতে সকাল হয়ে যায়, আর তখনই নিহানের জ্ঞান ফিরে আসে। নিহানের জ্ঞান ফিরেছে দেখে মিরাজ তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার নিহানকে ভালোভাবে দেখে। ভয় পাওয়ার মতো তেমন কিছু হয়নি। ঠিকভাবে দেখাশোনা করলে আশা করা যায় উনি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। উনি মাথায় আর পায়ে আঘাত পেয়েছে। ডাক্তার, নিহান ঠিক হয়ে যাবে তো? চিন্তা করবেন না, আর আপনি চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন 2-3 দিন পরে। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার ওয়েলকাম বলে চলে গেল। মিরাজ নিহানের পাশে বসে নিহানের মাথায় হাত রাখতেই নিহান চোখ খুলে তাকায়। এখন কেমন আছিস নিহান? ভালো। মিরাজ, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি তো সব প্রমাণ আনার জন্য বাসায় যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট। নিহান, এসব বাদ দে, আগে তুই সুস্থ হয়ে নে, আর তুই আমাকে বল কি হয়েছিল। তোদের মাঝে যে তিশা তোকে ছেড়ে চলে গেল, তাহলে শোন ফ্ল্যাশব্যাক। আমাদের বিয়ের আগে আমাদের 1 বছরের রিলেশন হয়। আসলে আমাদের পরিচয়টা হয় ভার্সিটির মধ্যে। আমরা দুজন একই ক্লাসে ভর্তি হলাম। আমি ক্লাসে বসে আছি, আর আজ আমাদের প্রথম ক্লাস ছিল। ক্লাসের সবাই অপরিচিত, কাউকে চিনি না, তাই কারোর কথা বলতেই পারছিলাম না। একা একা বসে রইলাম। সবাই দেখলাম জোড়া জোড়া, আমি শুধু একা বসেছিলাম। 2 জন ছেলে আমার সাথে পরিচয় হলো। ওদের একজনের নাম অভ্র, আরেকজনের নাম সচিব। ওরা দুজনেই আমার আগের বেঞ্চে বসে আছে। ওদের কাছে আমার নাম পরিচয় সব কিছুই বললাম। ক্লাস শুরু হয়ে যায়। এমন সময় হুট করে একটা মেয়ে ক্লাসে আসে, আর মেয়েটিকে দেখে আমার চোখ আটকে যায় মেয়েটির দিকে। জানি না প্রথম কাউকে ভালো লাগার অনুভূতিটা বুঝতে পারলাম। তিশা আশেপাশে তাকিয়ে কোনো সিট খালি না দেখে আমার পাশে এসে বসে। তিশা আমার পাশে বসতেই আমার হার্টবিট ক্রমশ বাড়তে শুরু করে। আমি নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করলাম। এটাই ছিল প্রথম ভালো লাগার অনুভূতি। হঠাৎ করে তিশা আমার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি তিশা। আমি তিশার চোখ দিয়ে একে তাকাতেই পারছিলাম না। এই যে হ্যালো, আপনাকে বলছি, আপনি কি কথা শুনতে পাচ্ছেন না? জি, আমি নিহান। আমি আর কিছু না বলে চুপচাপ হয়ে রইলাম।
আসলে তখন তিশার সাথে কথা বলতে খুব লজ্জা লাগছিল। প্রথম ক্লাসটা শেষ করে আমি আমার বাসায় চলে গেলাম। পরের দিন ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে রাস্তায় বের হলাম, কিন্তু আজকে রাস্তায় একটা গাড়ি চোখেও পড়ছে না, তাই পায়ে হেঁটে ভার্সিটি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তাই আর দেরি না করে হাঁটা শুরু করলাম। হঠাৎই আমার কানে একটা শব্দ আসলো, মনে হলো কেউ আমাকে ডাকছে। পাশে তাকিয়ে দেখি তিশা রিকশার মধ্যে বসে আছে। আপনি হেঁটে যাচ্ছেন কেন? আসলে আজকে রাস্তায় কোনো গাড়ি পাচ্ছি না, তাই হেঁটেই রওনা হলাম। রিকশায় উঠে আসুন। না না, সমস্যা নেই, আমি হেঁটেই চলে যেতে পারবো। হেঁটে যেতে অনেক সময় লাগবে, হয়তো টাইম মতো ক্লাসে যেতেও পারবেন না। তিশার কথা শুনে আর কিছু না বলে রিকশার মধ্যে উঠে বসলাম। এবার দুজনের কথা বলতে বলতে পৌঁছে গেলাম। তিশা ভাড়া মিটিয়ে ক্লাসে চলে গেল। কাল যাদের সাথে পরিচয় হয়েছে তারা মাকে ডেকে নিয়ে গেল। তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। ওদের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হলো। ক্লাসে এসে দেখি আজ তিশা একটা মেয়ের সাথে বসেছে। আমি গিয়ে একটা ছেলের পাশে বসলাম। বারবার তিশার দিকে তাকাচ্ছিলাম। আমার দিকে সজীব বারবার তাকাচ্ছিল, বাট সেটা আমি খেয়ালই করিনি। কিরে মামা, ব্যাপার কি? সজীবের প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে গেলাম। কিসের ব্যাপার? ডাল মে কুচ কালা হ্যাঁ? ধর কিছুই না, স্যার এসছে। ক্লাস শেষ করে বের হলাম, এমন সময় দেখলাম তিশা দাঁড়িয়ে আছে। আমি তিশার দিকে এগিয়ে গেলাম। দাঁড়িয়ে আছেন যে, বাসায় যাবেন না? আসলে একটা গাড়িও পাচ্ছি না, তাই অপেক্ষা করছি। আজকে মনে হয় আর গাড়ি পাবেন না, চলুন হেঁটেই যাই। তিশা কিছুক্ষণ চুপ থেকে আমার সাথে যাওয়ার জন্য রাজি হলো। এবার দুজনেই পায়ে হাঁটা শুরু করলাম। আমার কাছে আসলে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার সম্পর্কে তো কিছুই জানা হয়নি, কি জানতে চান? আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার বলতে কেউ নেই। কেউ নেই মানে? আপনার মা বাবা? মা বাবা থেকেও না থাকার মতো। মা বাবার ডিভোর্স হয়ে যায়, আর দুজনেই আলাদা আলাদা সংসার শুরু করে। আমি মামা মামির সাথেই থাকি। ও, মা বাবার কথা মনে পড়ে না? খুব মনে পড়ে। তাদেরকে খুব মিস করি। আমি সব পেয়েছি জীবনে, শুধু মা বাবার ভালোবাসাই পাইনি। আমার নানু আর একটা মামাতো বোনও আছে, তারাও আমাকে অনেক বেশি ভালোবাসে। মামা মামি কখনো মা বাবার অভাবই বুঝতে দেয়নি। যখন যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু আমি আমার মা বাবাকে খুব মিস করি। এসব বলতে বলতে তিশার চোখের কোণে পানি জমে যায়। তিশা অন্যদিকে তাকিয়ে চোখের পানি মুছে নেয়। আমারও খুব খারাপ লেগেছে। সরি কেন বলছেন? এই যে আমার জন্য কষ্ট পেলেন। আরে সরি বলার কিছু নেই। আপনার ব্যাপারে কিছুই তো বললেন না। আমার পরিবারে আমি, বাবা মা, এই আমাদের পরিবার, সুখী পরিবার আপনাদের। আমি তিশার কথা শুনে একটা মুচকি হাসি দিলাম, তারপর আবার হাঁটা শুরু করলাম। দুজনের মাঝে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। অনেক দিন এইভাবে কেটে যায়। তিশাকে আমি মনে মনে ভালোবেসে ফেললাম, তবে এখনও তিশাকে বলার সাহস হয়নি। আসলে আমি জানি না তিশা আমার ভালোবাসা কিভাবে নেবে, তাই ভয়ে কিছুই বলতে পারিনি। আমার বন্ধুরাও জেনে গেছে আমি তিশাকে পছন্দ করি। সজীব আমার কাছে এসে বলল, নিহান, তুই তিশাকে তোর ভালোবাসার কথা বলছিস না কেন? কিভাবে বলবো? তিশা কি আমাকে ভালোবাসে? তুই বুঝিস না? তিশা সবসময় তোর খোঁজ নেয়, তোকে ছাড়া কাউকে বুঝে না। আমার তো মনে হয় তিশাও তোকে ভালোবাসে। আমার আগে শিওর হতে হবে। আচ্ছা শোন, 2 দিন পরেই আমাদের ভার্সিটিতে অনুষ্ঠান আছে। তুই তিশাকে বল তোর পছন্দের শাড়ি পরে আসতে, তাহলেই বুঝতে পারবি। ঠিক আছে। সজীবের কথায় আমি তিশার কাছে বললাম ও যেন অনুষ্ঠানের দিন একটা কালো শাড়ি পরে আসে। দেখতে দেখতে অনুষ্ঠানের দিনও এগিয়ে আসে, আর আজ অনুষ্ঠান। আমি খুব তাড়াতাড়ি এসে তিশার জন্য অপেক্ষা করতে থাকি, কখন তিশা আসবে। হঠাৎ করে আমার ঘাড়ে কারোর হাতের স্পর্শ অনুভব করতে আমি চমকে উঠে পিছনে তাকালাম। তাকিয়ে দেখি সজীব। কিরে, এইভাবে চমকে উঠলি কেন? ভয় পেয়েছিস? আরে না, ভয় পাবো কেন? কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি? তিশা আসছে নাকি? এখনও আসেনি, তিশার অপেক্ষায় আছি, আর খুব চিন্তায়ও আছি। ওকে আসলে আমার বলা ব্ল্যাক শাড়ি পরে আসবে তো? আরে আসবে, কাল দেখিসনি
কিভাবে একটা মুচকি হাসি দিল। আর কোনো কথা না বলে অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা প্রহর যেন শেষই হচ্ছে না। হঠাৎ সজীব আমাকে সামনের দিকে ইশারা করলো, আর আমাকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। চোখ যেন সরাতেই পারছি না। কালো শাড়িতে তিশাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। কপালে কালো টিপ, হাতে কালো কাচের চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমি ক্রাশ খেয়ে গেলাম। আমি তো হা করে তাকিয়ে রইলাম। কখন যে তিশা আমার সামনে চলে আসলো আমি বুঝতেই পারিনি। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? তিশার কথা আমার কান অবধি আসলোই না। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে যাচ্ছি। এবার একটা ধাক্কা খেয়ে আমার হুঁশ ফিরেছে। কি হলো নিহান? কই কিছু না তো। কেমন লাগছে আমাকে বললে না তো? দারুণ লাগছে তোমাকে, আমি তো তোমার রূপে ফিদা হয়ে গেছি। কি? না না কিছু না, তোমাকে খুব সুন্দর লাগছে। এমন সময় তিশার ফোন বেজে ওঠে। তিশা ফোন রিসিভ করে অন্যদিকে চলে গেল। আর সজীব আমাকে বারবার বলছে তিশাকে প্রপোজ করার জন্য, কিন্তু আমি সাহসই পাচ্ছি না। এবার সজীব আমাকে টেনে হিঁচড়ে তিশার সামনে নিয়ে গেল। তিশা, নিহান তোমাকে কিছু বলতে চায়। কিছু বলবে নিহান? কিছুক্ষণ চুপ থেকে মনের ভিতরে সাহস এনে বললাম, হ্যাঁ বলো তাহলে। আমি সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়লাম আর তিশার সামনে, আর ওকে বললাম, ভার্সিটিতে তোমার সাথে আমার প্রথম দেখা। দু চোখ ছিল কাজল দিয়ে আঁকা, তাকিয়েছিলে মুচকি হেসে, খুশিতে জোয়ারে গিয়েছিলাম ভেসে। পরনে ছিল নীল চুড়িদার, ওড়নাখানি ছিল রংবাহার, কালো কেশে বিনুনি করে ক্লিপ দিয়ে আটা, চরণে ছিল হাওয়াই, লাগছিল বেশ সাদামাটা। তিশা, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেললাম। কখনো বলার সাহস হয়নি আমার, আর চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি তোমায়, প্লিজ ডু ইউ লাভ মি। আমার কথা শুনে তিশা একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। সাথে সাথে মন খারাপ হয়ে গেল। তিশা আমাকে কিছুই বলল না। আমি সজীবের দিকে তাকিয়ে রইলাম। বাহ, অসাধারণ কবিতা বললি তো তুই। ধুর, মজা করিস না, তিশা আমাকে ভালোবাসে না। গাধা, মেয়েদের মন বুঝতে পারিস না নাকি? দেখিসনি তিশা মুচকি হাসি দিয়ে হাঁটা শুরু করেছে? তার মানে ও আমার সামনে লজ্জা পাচ্ছে। তুই যা ওর পিছু পিছু। সজীবের কথা শুনে আমি ছুটে চললাম তিশার পেছনে। একটু সামনে যেতেই দেখলাম তিশা দাঁড়িয়ে আছে। তিশা, কিছু না বলে চলে আসলে যে? তুমি কি আমার উপরে রাগ করে আছো? হ্যাঁ। সরি। তুমি আমাকে ভালোবাসো, আগে কেন বললে না? আমি তোমাকে ভালোবাসি অনেক আগে থেকে। আমি তো এতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। কি? সত্যি? এবার আমি তিশাকে জড়িয়ে ধরলাম। যাই হোক, কিছুদিন পরে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় আর আমরা বিয়ে করে নিই। আমি একটা চাকরি করছি, বাবা মা আমাদের থেকে দূরে থাকেন। আমার অফিসের কাছে একটা বাসা নিলাম, আমরা দুজনেই ওখানে থাকি। মা বাবা মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসে, তবে তিশার থেকে কখনো একটা দিনের জন্য দূরে থাকিনি। ও সমস্ত আবদার পূরণ করেছি, যখন যা চাইছে তখন তা দিয়েছি। আমাদের দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। দুজন দুজনকে খুব ভালোবাসতাম, দুজন দুজনকে সব কাজে সাহায্য করতাম, সব কিছু ঠিকভাবে চলছিল। হঠাৎ করে আমাদের বিয়ের 1 বছর পূরণ হলো। তিশা রাতে আমাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। বাসায় তাড়াতাড়ি কেন আসতে বললো সেটা আমি খুব ভালোভাবেই জানি। তিশা হয়তো মনে মনে ভাবছে আমি ভুলে গিয়েছি, এটা আমাদের প্রথম বিবাহবার্ষিকী। আমি কি করে ভুলে যেতে পারি? আজ আমার অফিসে অনেক কাজ পড়েছে, এই কাজ শেষ না করে যাওয়া যাবে না। কাল সকালে সব কাগজ জমা করতে হবে। কি করব বুঝতে পারছি না। এইদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসলো। তিশাও বাসা থেকে বারবার ফোন দিচ্ছে। আগেই বলে রাখি, তিশা খুব রাগী, অল্পতেই খুব বেশি রাগ করে বসে থাকে। যাই হোক, গল্পে ফিরে আসি। আমি ফোনগুলো রিসিভ না করে বারবার কেটে দিচ্ছিলাম। কখন যে রাত 12টা বেজে গেছে আমি খেয়ালই করলাম না। কাজ শেষ করে অফিস থেকে বের হয়ে দেখি 12টা 45 মিনিট বাজে। আসলে আমার কাছেও খুব খারাপ লাগছে। আমি এবার বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। বাসার দরজার মধ্যে কলিং বেল বাজালাম।
কিছুক্ষণের মধ্যেই তিশা এসে দরজা খুলে দিল। দেখলাম তিশা চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। আমি তিশার চুপচাপ থাকার ব্যাপারটা বুঝতে পেরে ওকে বললাম, তিশা সরি, অফিসে জরুরি কাজ ছিল। সরি বলতে হবে না, কী কাজ ছিল? আমি জানি কখন তো একটা ফুলও আমাকে উপহার দাওনি, কখনো আমাকে ভালো একটা জিনিসও গিফট দাওনি, কখনো আমার জন্মদিনে একটা উইশ অবধি করলে না, কখনো তোমাকে তার জন্য আমি কিছুই বলিনি নিহান। কিন্তু আজ তুমি আমার সাথে যেটা করলে, তুমি ওটা ঠিক করোনি। তিশা কথাগুলো বলেছে আর কান্না করছে। এটা সত্যি যে আমি তিশাকে কখনো কোনো উপহার দিইনি। তিশা চোখের পানি মুছে আবার বলল, সারাদিন কতটা আশায় ছিলাম, তুমি আমার সব আশায় পানি ঢেলে দিলে তো। তিশা আমার বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না নিহান। এইভাবে আমার তোমার সাথে থাকতে পারবো না। বাহ, এই তোমার ভালোবাসা তিশা? এই কারণে তুমি আমার সঙ্গে সংসার করতে চাও না? তিশা একটা কথা বলো তো, আমি কি কখনো তোমার অযত্ন করেছি? হ্যাঁ, আমি কোনো ডে সেলিব্রেট করিনি, কারণ এসব আমার কাছে কিছুই মনে হয়নি। তুমি আমার সাথে যতদিন আছো আমার কাছে 365 দিনই স্পেশাল লাগে। আলাদা করে স্পেশাল দিন আমার লাগে না। আমি প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসি। ভালোবাসার মধ্যে কোনো আলাদা করে ডের প্রয়োজন হয় না তিশা। এসব বলে আর কোনো লাভ নেই নিয়ান। তুমি আমাকে কেমন ভালোবাসো সেটা আজ প্রমাণ করে দিলে। আসলে আমি বুঝতে পেরেছি সব কিছুই। কই, আগে তো তুমি এমন ছিলে না, কখনো তো আমার ফোন ইগনোর করতে না। যতই কাজ থাকতো তুমি সব ফেলে আমার ফোনে চলে আসতে। হয়তো তুমি এখন নতুন কাউকে পেয়েছো, তার জন্য এমন করছো। তিশার মুখে কথাটা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। গায়ে সব শক্তি দিয়ে তিশার গায়ে একটা চড় দিয়ে দিলাম। আমার হাতে থাপ্পড় খেয়ে কান্না করতে করতে শুরু করে তিশা, বাহ নিয়ান, আজ তুমি আমার গায়ে হাত তুললে। তোমার ভালোবাসা আজ আমার জানা হয়েছে। আমি আর থাকতে চাই না তোমার সাথে। তোমার মতো মানুষের সাথে আমি এতদিন থেকেও তোমার আসল রূপ আমি দেখতে পেলাম না, আজ তুমি দেখিয়ে দিলে। এই কথা বলে তিশা নিজের রুমে চলে গেল। আর সে কিছুক্ষণের মধ্যেই নিজের জামাকাপড় গুছিয়ে বের হয়ে চলে আসে আমার সামনে। তিশা আমার সাথে কেন কথা না বলে বাসা থেকে বের হয়ে যেতে চায় এত রাতে? তিশা, তুমি কি পাগল হয়ে গেলে? এত রাতে তুমি কোথায় যাবে? দেখো, আমি ইচ্ছে করে তোমার গায়ে হাত তুলতে চাইনি, আর আমি চাইনি তোমার গায়ে হাত তুলতে। প্লিজ তিশা, এমন করো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তিশা আমার কোনো কথা না শুনেই বাসা থেকে বের হয়ে যায়। আমি অনেক আটকানোর চেষ্টা করি, কিন্তু তিশা আমার কোনো কথাই শোনেনি। তিশা একটা গাড়িতে উঠে চলে যায়। তিশা নিজের ফোন অফ করে রাখে। আমি ওর নাম্বারে বারবার কল দিতে থাকি। ওটাই ছিল তিশার সাথে আমার শেষ দেখা। একদিন পার হয়ে যায় কিন্তু তিশার ফোন এখনও অফ। আমি ওর মামা বাড়ি চলে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ নেই, ঘরে তালা ঝুলছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করে জানতে পারি তারা নাকি এই বাসা ছেড়ে চলে গেছে। আমি অঝরে কান্না করেছিলাম তখন। আমি আশেপাশে সব জায়গায় খোঁজ লাগাতে থাকি, কিন্তু কোথাও আমি তিশার খোঁজ পাইনি। আমার বাবা মা আমাকে দেখতে চলে আসে। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। তারপর থেকে আমি আর তিশার খোঁজ পাইনি। এমন কোনো জায়গা আমি বাদ রাখিনি, এমন কোনো থানা আমি বাদ রাখিনি যেখানে আমি তিশার খোঁজ নেইনি। কিন্তু আমি তিশার খোঁজই পেলাম না। বাস্তবে ফিরে আসি। মিরাজ, ওই দিনের ঘটনার পরে তিশাকে তোর বিয়েতে দেখলাম। বিশ্বাস কর, ও আমার তিশা। আমি তিশাকে চিনতে ভুল করিনি। আমি প্রথম দেখায় তিশাকে চিনতে পেরেছি। হঠাৎ করে সামনের দিকে দেখি তিশা আর তিশার বাবা দাঁড়িয়ে আছে আমাদের সামনে। মনে হয় আমার সব কথাই তারা শুনতে পেয়েছে। এবার তারা আমাদের দিকে এগিয়ে আসে। মিরাজ তাদের দেখে বলল, আঙ্কেল, আপনারা কখন আসলেন? অনেক আগেই এসেছি আমরা, আর তোমাদের সব কথাই আমরা শুনেছি। তিশার বাবা নিহানের পাশে এসে নিহানের মাথায় হাত রেখে বলে, এখন কেমন আছো বাবা? ভালো আঙ্কেল। আসলে আমারই সব দোষ। আমার জন্য তোমার আজ এই অবস্থা হয়েছে। আমি যদি তোমাকে অবিশ্বাস না করতাম আর যদি প্রথমেই সত্যিটা বলে দিতাম, তাহলে এসব কিছুই হতো না। আঙ্কেলের কথা শুনে মিরাজ বলল, কি বলছেন এসব আপনি?
আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না আঙ্কেল। বাবা, আমি যদি তখন বলে দিতাম ও আসলেই তিশা, তাহলে আজ এত কিছু হতো না। আমি তিশাকে হারাতে চাইনি বলে তখন আমি সত্যিটা কাউকে বলতে পারিনি। আমাদের কোনো সন্তান না থাকায় আমরা তিশাকে নিজের মেয়ে করেই রেখে দিই। তিশা, এসব কি বলছো বাবা তুমি? আমি তিশা মানে কি? মারে, তুই আসলে আমাদের নিজের মেয়ে না। আমরা তোকে রাস্তায় পেয়েছিলাম, তোর মামা আমাদের হাতে তুলে দিয়ে যায়। বাবা, এসব কি বলছো? আমি বলছি, সব কিছু বলছি। সেদিন আমি আর তোর মা মানে আমার স্ত্রী একটা বিয়েবাড়ি থেকে ফিরছিলাম। তখন অনেক রাত, হঠাৎ দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে আছে, কিন্তু কেউ গাড়ির দিকে এগিয়ে আসছে না। তখন আমরা কোনো উপায় না পেয়ে আমি গাড়ির সামনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি তিশার মামি মারা গেছে, কিন্তু তিশা আর তার মামা এখনও ঠিক আছে। এটা দেখে আমি আর দেরি না করে কিছু লোকজন নিয়ে সবাইকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। ওখানে অনেকেই আমাকে প্রশ্ন করে ওনারা আমার কে হন। তখন আমি তাদের বলি ওনারা আমার আত্মীয়। এসব বলে হাসপাতালে নিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই তিশার মামা মারা যায়। মামা মারা যাওয়ার আগে তিশাকে দেখে রাখতে বলে। আমাদের কোনো সন্তান না থাকায় তিশাকে আমাদের নিজের মেয়ের মতো করে আমরা রাখি। তিশা মাথায় আঘাত পাওয়ার কারণে ডাক্তার বলে তিশা আগের সব স্মৃতি ভুলে গিয়েছে, তাই এখন তিশা আর অতীত ভুলে গিয়েছে। তিশায় কয়েকদিনের মধ্যে আমাদের পরিবারের একজন হয়ে যায়। তিশার মুখ থেকে প্রথম আমি বাবা ডাক শুনতে পাই। তখন আমার প্রথম অনুভূতি হয় বাবা ডাক কেমন হয়। সেই জন্য আমি তিশাকে হারাতে চাইনি। এসব বলেছে আর উনি কান্না করছে। তিশা তার বাবার চোখের পানি মুছে দেয়। তিশা, বাবা, এসব কি বলছো তুমি? হ্যাঁ রে মা, আমি তোর আসল বাবা না। আর কে তোর বাবা মা আমি সেটাও জানি না। কি ছেলেটার মুখে এসব শুনে আর আমি সত্যিটা লুকিয়ে রাখতে পারলাম না। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা। বাবা, আরে, যে ছেলে এতগুলো মানুষের সামনে তোর জন্য পাগলের মতো ছুটে চলে যেতে পারে, সে আজ যাই হোক মিথ্যা বলতে পারে না। তোর এখন হয়তো কোনো কিছুই মনে নেই, কিন্তু আবার সব মনে পড়বে, হয়তো নাও পড়তে পারে। আমি চাই না তোদের আলাদা করতে। তিশার বাবা এবার নিহানের দিকে এগিয়ে যায় আর তিশাকে নিহানের হাতে তুলে দেয়। তারপর দেখতে দেখতে 1 মাস কেটে যায়। তিশা নিহানের খুব খেয়াল রাখতে শুরু করে দেয়। কিছুদিন পর নিহান আর তিশার আবার বিয়ে দেওয়া হয়। আজ নিহান আর তিশার বাসর রাত। বাসর ঘরে বসে আছে তিশা, অন্যদিকে মিরাজ আর নিহান দাঁড়িয়ে আছে। মিরাজ নিহানকে বলল, নিহান, অনেক রাত হয়ে গেছে, তিশা তোর জন্য অপেক্ষা করছে। নিহান কোনো কথা না বলে মিরাজকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। নিহান, কি হলো তোর? জন্য আমি আমার তিশাকে ফিরে পেলাম, তোর কথা আমি কোনো দিন ভুলবো না। হয়েছে, এবার তুই ভেতরে যা। নিহান এবার ভিতরে চলে গেল। অন্যদিকে মিরাজ তার চোখের পানি মুছে, কারণ সে তার নিজের বন্ধুর জন্য নিজের ভালোবাসাকে শেষ করে দিল। একটু খারাপ লাগলেও সে অনেক খুশি, কারণ সে নিজের বন্ধুর মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরেছে। অন্যদিকে নিহান বাসর ঘরে ঢুকে আর সে গিয়ে তিশার পাশে বসে। তিশা দেখছে, আমি তোমাকে আবার ফিরে পেলাম। আমি জানতাম তোমাকে আমি ঠিক খুঁজে পাবো একদিন। তিশা, তুমি কি আমাদের ফেলে আসা সেই অতীত ভুলে গেলে? তিশা নিহানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, ভুলে গিয়েছি তো কি হয়েছে, আবার নতুন করে তো সব শুরু করা যায়। আর তুমি না হয় আমার ভালোবাসা দিয়ে আবার পুরনো অতীত মনে করিয়ে দেবে। তিশার কথা শুনে তিশাকে জড়িয়ে ধরল নিহান, আর দুজনের মাঝে শুরু হয় নতুন করে ভালোবাসার শুরু। আর দুজনেই দুজনকে ভালোবাসতে শুরু করে। তারপর থেকে সুখে শান্তিতে চলতে থাকে তাদের দিন। ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর কমেন্ট করতে কিন্তু একটুকু ভুলবে না। ধন্যবাদ।